আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আবারও আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। আজকে তোমাদের সামনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাস নিয়ে হাজির হয়েছি। অনেকে আমাকে জানতে চেয়েছে তথ্য প্রযুক্তির সিলেবাস নিয়ে তোমাদের কাছে এখন একটু কনফিউশন আছে। এই জন্য ক্লাসের শুরুতেই আমি সংক্ষিপ্ত আকারে সিলেবাসটা একটু আলোচনা করে নিচ্ছি। চলো আমরা সিলেবাসটা দেখি। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সিলেবাস নতুন কারিকুলাম 2013-2014 সেশন থেকে নতুন কারিকুলামে তথ্য যোগাযোগ প্রযুক্তির এই সিলেবাস শুরু হয়েছে। এটি সকল বিভাগের জন্য আবশ্যিক বিষয় হিসেবে নির্ধারিত হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির বোর্ড বিষয় কোড হচ্ছে 275। এবারে আমরা দেখে নেব মার্ক বিতরণ। একাদশ ও দ্বাদশ শ্রেণীর 2 বছরের জন্য একটি মাত্রই পত্র নির্ধারিত হয়েছে এবং পূর্ণ নাম্বার 100। এখানে সৃজনশীল প্রশ্ন 50 নম্বরের, বহু নির্বাচনী প্রশ্ন 25 নম্বর এবং ব্যবহারিক হচ্ছে 25 নম্বর। সৃজনশীল 50 নম্বরের যে প্রশ্ন, সেই 50 নম্বরের প্রশ্ন 8টি প্রশ্ন থাকবে। এখানে প্রত্যেক অধ্যায় থেকে কমপক্ষে একটি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নে 10 নম্বর থাকবে। প্রতি প্রশ্নে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা অংশে যথাক্রমে 1, 2, 3 ও 4 নম্বর থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন 25 নম্বরের। 25 নম্বরের প্রশ্নে 25টি প্রশ্ন থাকবে, যে কোনো 25টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নে 1 নম্বর থাকবে। অধ্যায়ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। এখানে অধ্যায়ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের একটি পর্যালোচনা করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন দক্ষতা, প্রয়োগ, অনুধাবন, জ্ঞান বিভিন্ন অধ্যায় থেকে, যেগুলো অ্যাপ্রক্সিমেটলি এরকম ভাবে হয়ে থাকে। আমরা এবার ব্যবহারিকের মার্ক বিতরণটা দেখছি। এখানে খাতায় 3 নাম্বার, মৌখিকে 5 নাম্বার, ব্যবহারিক কাজের জন্য 17 নাম্বার, সর্বমোট 25 নাম্বার। এখানে HTML, C প্রোগ্রাম এবং ডাটাবেস প্রোগ্রামের উপরে সাধারণত ব্যবহারিকটা হয়ে থাকে। সিলেবাসে মোট 6টি অধ্যায় আছে। এবার আমরা অধ্যায় এবং অধ্যায়ভিত্তিক নামগুলো দেখে নেব। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা বা ল্যাঙ্গুয়েজ এবং ষষ্ঠ অধ্যায় হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এবার আমরা প্রতিটি অধ্যায়ে যে সমস্ত টপিকসগুলো আছে, সংক্ষেপে সেই টপিকসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম অধ্যায়ের টপিকসগুলো নিম্নরূপ। এরপর দ্বিতীয় অধ্যায়ের টপিকসগুলো তোমরা দেখতে পাচ্ছ। অনুরূপভাবে তৃতীয় অধ্যায়ের সংখ্যা আবিষ্কারের ইতিহাস সহ এই টপিকসগুলো। চতুর্থ অধ্যায়ে ওয়েব ডিজাইনের ধারণা। পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামের ধারণা, প্রোগ্রামের ভাষা। ষষ্ঠ অধ্যায়ে ডেটাবেজ ম্যানেজমেন্ট, ডেটাবেজ তৈরি। ব্যবহারিক মূলত সি প্রোগ্রামিং ভাষা, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, HTML। এরপরে ব্যবহারিক ক্লাসগুলো হবে। তৃতীয় মোট 20টি ক্লাস এবং ব্যবহারিক 4-5টি ক্লাস, এটা সিলেবাসে দেওয়া আছে। এই ছিল আমাদের মোটামুটি সিলেবাস। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সিলেবাস নিয়ে তোমাদের যে কনফিউশনটা ছিল সেটা দূর হয়েছে। আমরা একাদশ এবং দ্বাদশ পুরো 2 বছর জুড়েই আমরা একই তথ্য প্রযুক্তির বই পড়াবো এবং একই সিলেবাস তোমাদের থাকবে। তো চলো শুরুতেই আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদানসমূহ এবং আরও কিছু বেসিক জিনিস নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা শুরু করি। তাহলে আমরা যাচ্ছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাসে। এবার আমরা মূল ক্লাসে আসি। মূল ক্লাসের শুরুতেই প্রথমে আমরা দেখে নেব তথ্য প্রযুক্তি, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, যেটাকে সংক্ষেপে আমরা IT বলি, সেটি কি। আমরা যদি দেখি যে তথ্য সংগ্রহ, সত্যতা, বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, ব্যবস্থাপনা ও বিতরণের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া বা ব্যবস্থার প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলে। অর্থাৎ তথ্যকে প্রাপকের কাছে পৌঁছানোর প্রযুক্তিকেই তথ্য প্রযুক্তি বলে থাকে। তথ্য প্রযুক্তির সঙ্গে জড়িত কম্পিউটার, মাইক্রো ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ন্যানো টেকনোলজি, বায়োইনফরমেটিক্স, ই-কমার্স, ই-গভর্নমেন্ট ইত্যাদি বিষয় তথ্য প্রযুক্তির সাথে যুক্ত। এছাড়া
ডেটাবেজ উন্নয়ন প্রযুক্তি, সফটওয়্যার উন্নয়ন প্রযুক্তি, কম্পিউটার নেটওয়ার্ক, তথ্য ভান্ডার, বিনোদন প্রযুক্তি, শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা ইত্যাদি তথ্য প্রযুক্তির উল্লেখযোগ্য দিক। তথ্য প্রযুক্তির সুবিধাসমূহ। তথ্য প্রযুক্তি ব্যবহারে খরচ কম হয়, সময় কম লাগে, তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হয়, দক্ষতা বৃদ্ধি পায়, শ্রমের অপচয় রোধ হয়। তথ্য প্রযুক্তির বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখি, তথ্য প্রযুক্তি সময়ের সাথে কাজের খরচ কমে ও কাজের পরিমাণ বেড়ে যায়, কোনো পদ্ধতি অল্প দিনে অচল হয়ে যায়, দ্রুত পরিবর্তনের ফলে ব্যবহারকারী উৎপাদকের মধ্যে সমন্বয়ের অভাব হয়, উন্নত প্রযুক্তি ও তথ্য যোগাযোগের জন্য সমাজে মানুষের আচরণের পরিবর্তন ঘটে, বিভিন্ন কাজ দ্রুতগতির পাশাপাশি অপচয় রোধ হয়, অর্থনৈতিক কর্মকাণ্ড লাভজনক পদ্ধতির সৃষ্টি হয়। যোগাযোগ প্রযুক্তি, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কমিউনিকেশন টেকনোলজি। কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে এক স্থান থেকে অন্যত্র নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদান করাকে ডেটা কমিউনিকেশন বা যোগাযোগ প্রযুক্তি বলা হয়ে থাকে। যোগাযোগ প্রযুক্তিতে তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এর পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে তথ্য স্থানান্তর ও সকলের জন্য ব্যবহার সুবিধা সংশ্লিষ্ট প্রক্রিয়া ব্যবস্থাকে যোগাযোগ প্রযুক্তি বলে থাকে। যোগাযোগ প্রযুক্তির আমরা যদি দেখে নিই যে এখানে উৎস বা প্রেরক, এটা হচ্ছে উৎস সিস্টেম, একটি মাধ্যম যেটা ওয়্যারলেস হতে পারে এবং ওয়্যার্ড হতে পারে। মাধ্যমের সাহায্যে সেটা প্রাপকের কাছে পৌঁছে গন্তব্যে পৌঁছায়। অর্থাৎ যোগাযোগ প্রযুক্তিকে তিনটি অংশে ভাগ করা হয়, একটি হচ্ছে উৎস সিস্টেম, একটি মাধ্যম, আর একটি হচ্ছে গন্তব্য সিস্টেম। উৎস সিস্টেমের মধ্যে আছে উৎস এবং প্রেরক, এরপরে মাধ্যম, এরপরে গন্তব্য সিস্টেমের মধ্যে আছে প্রাপক ও গন্তব্য। তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তির একীভূতকরণ। তথ্য প্রযুক্তি বা সংক্ষেপে যেটাকে আমরা বলি আইটি, আর যোগাযোগ প্রযুক্তি বা সংক্ষেপে সিটি, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, দুটো মিলে আমরা পেয়েছি তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। বর্তমানে যোগাযোগ প্রযুক্তিকে তথ্য প্রযুক্তির সাথে অনেকে ব্যবহার করা হচ্ছে। এই দুই প্রযুক্তির মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক এবং একটি অপরটির পরিপূরক, কিন্তু প্রতিযোগী নয়। তাই তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তির একীভূতকরণের ফলে একে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলা হয়ে থাকে। এই তথ্য যোগাযোগ প্রযুক্তির একীভূতকরণের ফলেই তৈরি হয়েছে ডিজিটাল কনভার্জেন্স। আমরা ডিজিটাল কনভার্জেন্সের একটি উদাহরণ দেখে নিব। এখানে আমরা একটি ডেস্কটপ কম্পিউটার দেখছি, এখানে আমরা একটি স্পিকার দেখছি, এখানে একটি ক্যামেরা দেখছি, এখানে একটি ঘড়ি দেখছি এবং একটি প্রিন্টার দেখছি। সবগুলোকে একীভূত করে একটি ডিভাইসের মধ্যে যেটা ভরা হয়েছে সেটাই পেয়েছি আমরা মোবাইল, বর্তমানে স্মার্টফোন। এইটাই হচ্ছে ডিজিটাল কনভার্জেন্সের একটি উদাহরণ। অন্যভাবে ডিজিটাল কনভার্জেন্স হলো বিভিন্ন মাধ্যমের বিভিন্ন প্রযুক্তিকে মিলিত করে একটি মাধ্যমে একীভূত করা এবং কার্যকরভাবে পরিচালনা করা। তথ্য যোগাযোগ প্রযুক্তির ধরনসমূহ। কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম, এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এক্সপার্ট সিস্টেম ব্যবহার করে ডেটা প্রসেসিং করে। ব্রডকাস্টিং, এর মধ্যে আছে রেডিও, টেলিভিশন ইত্যাদির সাহায্যে মানুষের কাছে সম্প্রচার করা হয়। টেলিকমিউনিকেশন, তারযুক্ত বা তারবিহীন টেলিফোন ব্যবহার করে দূরবর্তী স্থানে যোগাযোগ করা যায়। ইন্টারনেট, বিশ্বব্যাপী কম্পিউটার দিয়ে তথ্য আদান প্রদান করা যায় ইত্যাদি। তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদানসমূহ, এবার আমরা দেখে নিব তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদানসমূহ কি কি। এর অন্যতম উপাদান হচ্ছে কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি। দ্বিতীয় উপাদান হিসেবে আমরা নিয়ে আসি সেটা সফটওয়্যার ও প্রোগ্রাম সমূহ। এরপরে যে উপাদান, সেই উপাদানের মধ্যে আছে হিউম্যান ওয়্যার বা ব্যবহারকারী। উল্লেখ্য যে আগের দুটি উপাদান যদি এই তৃতীয় উপাদানটা না থাকে তাহলে অকার্যকর হয়ে যাবে। এরপরের উপাদানটা হচ্ছে ডেটা বা ইনফরমেশন। অনুরূপভাবে বলা যায় আগের তিনটি উপাদানই অকার্যকর হয়ে যাবে যদি আমার কাছে ডেটা বা ইনফরমেশন না থাকে। একইভাবে নেটওয়ার্ক ও কমিউনিকেশন মিডিয়া এবং প্রসিডিউর বা কার্যপদ্ধতি, এই সবগুলাই হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদান। এবার আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদানগুলোর একে একে আমরা আলোচনায় চলে যাব। প্রথমেই আমরা একটি দেখতে পাচ্ছি কম্পিউটার। আমরা যদি দেখে থাকি কম্পিউটার কি, তাহলে কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক
স্বয়ংক্রিয় ডিভাইস বা যন্ত্র যা নির্ভুলভাবে গাণিতিক ও যুক্তিগত সমস্যা সমাধান করতে পারে এবং বিশাল পরিমাণ তথ্য সংরক্ষণ ও অতি অল্প সময়ে তা প্রক্রিয়াজাত করে সঠিক ফলাফল দিতে পারে। এখানে আমরা একটি কম্পিউটার দেখতে পাচ্ছি, ডেস্কটপ কম্পিউটার। আমরা এবার দেখে নিব কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ। কম্পিউটার বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে কাজ হয় বলে কম্পিউটারে অবিশ্বাস্য দ্রুতগতিতে কাজ করে। উন্নত প্রযুক্তির কারণে কম্পিউটার সঠিক নির্দেশ দিলে তা 100% শুদ্ধ উত্তর দেয়। কম্পিউটার স্মৃতি বিশাল, কোটি কোটি তথ্য এতে সংরক্ষণ করা যায়। দীর্ঘক্ষণ একটানা কাজ করলেও কম্পিউটার ক্লান্ত হয় না বা গণনায় ভুল করে না। সাধারণ হিসাব নিকাশ থেকে শুরু করে বিভিন্ন জটিল কাজ কম্পিউটার দিয়ে সমাধান করা যায়। কম্পিউটারে অতি সূক্ষ্মভাবে গাণিতিক হিসাব করা যায় এবং উপযুক্ত প্রোগ্রাম বা যান্ত্রিক সরঞ্জাম দিয়ে কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ করা যায়। উপযুক্ত প্রোগ্রাম দিয়ে কম্পিউটারে যুক্তি প্রক্রিয়াকরণ করে সিদ্ধান্তও গ্রহণ করতে পারি। এই ছিল কম্পিউটারের বৈশিষ্ট্য। এবার আমরা কম্পিউটারের সংগঠনটা দেখে নিব। এই যে একটি কম্পিউটার দেখছি, এই কম্পিউটারের যে বিভিন্ন অংশগুলা আমরা একে একে যদি দেখি, প্রথমে ডেটা বা ইনস্ট্রাকশন, এটাকে ইনপুট করা হয়, এই জন্য একটি ইনপুট ইউনিট থাকে। আমরা ডেস্কটপের একটা দেখতে পাচ্ছি, এই ডেস্কটপের যদি ইনপুট ইউনিটের কথা বলি, তাহলে এখানে মাউস এবং কিপ্যাড বা কিবোর্ড, এটা হচ্ছে এর ইনপুট ইউনিট। একইভাবে আমরা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, যেটাকে আমরা এএলইউ বলি, কন্ট্রোল ইউনিট, মেমোরি ইউনিট, এই সবগুলোর সম্মিলিত রূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সংক্ষেপে আমরা সিপিইউ বলে থাকি। এই যে তোমরা পাশে একটি বড় যে বক্সটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের একটি ডেস্কটপের সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা ডেস্কটপের পাশে থাকে, আবার ল্যাপটপে এটা ভিতরের দিকে নিচের দিকে থাকে, এটা বোঝা যায় না। আবার অনেক ডেস্কটপে দেখবে এটা নিচের দিকে বক্সের মতো হয়ে থাকে। এরপর একটি এর আউটপুট ইউনিট থাকে। আউটপুট ইউনিট হিসেবে সাধারণত এখানে মনিটর থাকতে পারে, আবার প্রিন্টারও একটি আউটপুট ইউনিট, এবং এখান থেকে আমরা রেজাল্ট পেয়ে থাকি। এখানে যেটা ডট চিহ্ন দিয়ে কন্ট্রোল ফ্লো দেওয়া হয়েছে এবং যেটা রেগুলার চিহ্ন দিয়ে সেটা ডেটা ফ্লোটাকে দেখানো হয়েছে। আকার বা কাজ করার ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। এখানে আমরা 4টি ভাগ দেখছি। একটি হচ্ছে মাইক্রো কম্পিউটার, একটি হচ্ছে মিনি কম্পিউটার, একটি হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার এবং আরেকটি হচ্ছে সুপার কম্পিউটার। এখানে বলে রাখা ভালো যে মাইক্রো কম্পিউটার বলতে আমরা যে কম্পিউটারগুলো সাধারণত ব্যবহার করে থাকি পার্সোনালি, যেমন ডেস্কটপ বা ল্যাপটপ, এগুলো সবগুলো মাইক্রো কম্পিউটারের মধ্যে পড়ে। মিনি কম্পিউটার সাধারণত কোন একটা নির্দিষ্ট অফিসে সবগুলোর অনেকগুলো কম্পিউটারের একটি রূপ হচ্ছে মিনি কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার সাধারণত কোন একটি বড় শিল্প প্রতিষ্ঠানে বা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় এই মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা। আর সুপার কম্পিউটার সাধারণত কোনো মহাকাশ গবেষণায় বা সূক্ষ্ম হিসাব নিকাশের ক্ষেত্রে এই সুপার কম্পিউটারটি ব্যবহার করা হয়ে থাকে। আমরা এবার দেখে নিব সব 4টি কম্পিউটারের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো। প্রথমে বৈশিষ্ট্যের কথা যদি আসি, তো মূল প্রসেসর। এখানে মাইক্রো কম্পিউটারে মূল প্রসেসর থাকে একটি, মিনি কম্পিউটারে 2টি থেকে 4টি থাকে, মেইন ফ্রেম কম্পিউটারে 5 থেকে 64টি থাকে এবং সুপার কম্পিউটারের মধ্যে 64টির অধিক থাকে। টার্মিনাল, মাইক্রো কম্পিউটারে একটি টার্মিনাল থাকে, মিনি কম্পিউটারে 4 থেকে 16টি টার্মিনাল থাকে এবং মেইন ফ্রেম কম্পিউটারে 64 থেকে 1024টি টার্মিনাল থাকে এবং সুপার কম্পিউটারে 1024টির অধিক টার্মিনাল থাকে। আকৃতি, মাইক্রো কম্পিউটার ক্ষুদ্রাকার, মিনি কম্পিউটার ছোট ঘরের আকার হয়ে থাকে, মেইন ফ্রেম কম্পিউটার বড় ঘর আকারের হয়ে থাকে, আর সুপার কম্পিউটার সবচেয়ে বড় আকারের হয়ে থাকে। এদের ব্যবহার যদি আমরা দেখে নিই, সাধারণত মাইক্রো কম্পিউটার আগেই বললাম যে ব্যক্তিগত বা বিনোদন কাজে মাইক্রো কম্পিউটার ব্যবহার করা হয়। মিনি কম্পিউটার ছোট নেটওয়ার্ক ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়। মেইন ফ্রেম কম্পিউটার শিল্প প্রতিষ্ঠানের জটিল বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করা হয়। সুপার কম্পিউটার মহাকাশ পারমাণবিক গবেষণা এবং সূক্ষ্ম হিসাব নিকাশে ব্যবহার করা হয়। এদের যদি আমরা স্পিড বা গতি যদি দেখি, মাইক্রো কম্পিউটার অপেক্ষাকৃত ধীর গতি, মানে সুপার কম্পিউটার বা মেইন ফ্রেম কম্পিউটারের তুলনায় এটাকে ধীর বলা হয়, কিন্তু আমরা যে পার্সোনাল কাজ করে থাকি এই ক্ষেত্রে এটা ধীর ওই সেন্সে না। মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটার অপেক্ষা দ্রুত, আবার মেইন ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার অপেক্ষা দ্রুত, আর সুপার কম্পিউটার তো সবচেয়ে দ্রুত। বৈশিষ্ট্য, মাইক্রো কম্পিউটার বহনযোগ্য, সস্তা ও বহুল প্রচলিত। মিনি কম্পিউটার মাইক্রো অপেক্ষা দামি। মেইন ফ্রেম কম্পিউটার ডাটা ধারণ ক্ষমতা অনেক বেশি, আর সুপার কম্পিউটার সবচেয়ে শক্তিশালী ও ব্যয়বহুল কম্পিউটার।
আমরা এবার যদি এর উদাহরণ হিসেবে দেখে নিই, মাইক্রো কম্পিউটারের মধ্যে উল্লেখযোগ্য IBM PC, অ্যাপেল ম্যাক। মিনি কম্পিউটারের মধ্যে IBM S34, IBM S36। মেইনফ্রেম কম্পিউটারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে IBM 4341 এবং সুপার কম্পিউটারের মধ্যে হচ্ছে C-Ray 1 এবং C-Ray 5। এই ছিল আকার বা কাজ ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারের প্রকারভেদ। এবার কম্পিউটারের প্রকারভেদ আমরা দেখে নিব। মানুষের ব্যবহারিক সুবিধার জন্য বিভিন্ন আকৃতির মাইক্রো কম্পিউটার বাজারে এসেছে। এটা হচ্ছে মাইক্রো কম্পিউটারের প্রকারভেদ। যেমন ডেস্কটপ, এটি তোমরা পাশের চিত্রটি দেখতে পাচ্ছ, এটা অফিস আদালতে ব্যবহৃত হয়। এই কম্পিউটার ডেস্কের উপর রেখে কাজ করা হয়। খ হচ্ছে ল্যাপটপ, সহজে বহনযোগ্য, ইহা দেখতে ব্রিফকেসের মতো, কোলের উপর রেখে কাজ করা হয় এবং এটি প্রতিনিয়ত আমরা দেখছি যে এর আকারও ছোট হয়ে আসছে। এরপর আছে নোটবুক বা পামটপ, নোটবুকের মতো দেখতে, ইয়া হাতে রেখে কাজ করা যায়। এটা দামি বলে এটা সচরাচর সাধারণত দেখা যায় না। তথ্য যোগাযোগ প্রযুক্তির আরেকটি উপাদান হচ্ছে OMR বা অপটিক্যাল মার্ক রিডার। তোমরা এটির নামটির সঙ্গে অনেকেই প্রায় সবাই পরিচিত। তোমরা পরীক্ষা দিতে গেলে দেখেছো OMR সিট, এই বৃত্ত পূরণ করো যেটাতে, সেই OMR সিটটা যার মাধ্যমে পড়া হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে OMR মেশিন। যে যন্ত্রের সাহায্যে পেন্সিল বা কালির দাগ পড়ার ব্যবস্থা করা হয় তাকে বলা হয় অপটিক্যাল মার্ক রিডার বা OMR। OMR এক ধরনের পঠন যন্ত্র যা কালো কালির দাগ বা পেন্সিলের দাগ বুঝতে পারে। বিশেষ কোনো ব্যবস্থার মাধ্যমে দাগগুলো তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটায়, যার ফলে কম্পিউটার OMR এর মাধ্যমে ভরাটকৃত বৃত্ত বা দাগ বুঝে নেয়। আমরা এখানে দেখতে পাচ্ছি OMR মেশিন। এখানে OMR যখন সবগুলা OMR গুলো রাখা হচ্ছে এবং মেশিনের মাধ্যমে সেটা রিড করে পুরো ফলাফল দিয়ে দেয়। অপটিক্যাল মার্ক রিডার বা OMR এই পদ্ধতিতে উত্তরপত্র যাচাই করলে কোনো ভুলের সম্ভাবনা থাকে না। যখন উত্তরপত্রটি OMR মেশিনে দেওয়া হয় তখন OMR সব কালো কালির দাগগুলো পড়ে নেয়, ফলে পরে পূর্বে কম্পিউটারের সিরিজে রক্ষিত উত্তরের সঙ্গে তুলনা করে সঠিক উত্তর নির্ণয় করে OMR দিয়ে সঠিকভাবে পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়ে থাকে। তাহলে তোমরা যদি এর আগে কখনো না দেখে থাকো, তোমরা এটা দেখতে পাচ্ছ একটি OMR মেশিন। এরপর তথ্য প্রযুক্তির আরেকটি উপাদান হচ্ছে ডিজিটাইজার। ডিজিটাইজারটা কি? ডিজিটাইজার এর সাহায্যে বিভিন্ন গ্রাফ, ম্যাপ, বাড়ির ডিজাইন ইত্যাদি সহজে কম্পিউটারে ইনপুট করা যায়। ডিজিটাইজারের মাধ্যমে বড় বড় ড্রয়িং, ম্যাপিং, ড্রাফটিং ইত্যাদি কাজ করা হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ডিজিটাইজার মেশিন। যেটা এখানে ডিজিটাল মেশিনের যে অংশগুলো থাকে সেটা হচ্ছে একটা উইন্ডোজ কম্পিউটার থাকে, একটি হচ্ছে প্লেন ট্যাব টু ডিজিটাইজার। এই যে এখানে ধরো একটি প্ল্যান রাখা হয়েছে বাড়ির, এখানে 6 বাটন কার্সর এখানে আছে, এই কার্সরের 16টি বাটন আছে। এটা যখন এখান থেকে রাখা হচ্ছে, এখান থেকে সে সরাসরি কম্পিউটার ইনপুট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটি ডিজিটাইজার। এরপরে আমরা দেখি ডিজিটাইজারের যদি কাজ, এখানে একটি আয়তাকার চ্যাপ্টার ব্লক বা বোর্ড থাকে যাকে বলা হয় ডিজিটাইজার বোর্ড। ডিজিটাইজিং টেবিলের আকার 9/12 থেকে 48/72 পর্যন্ত হয়। বোর্ডের ভিতরে উপযুক্ত বৈদ্যুতিক ব্যবস্থা থাকে। একটি স্টাইলাসের সাহায্যে বোর্ডে যা কিছু লেখা বা আঁকা যায় তাই মনিটরের পর্দায় ভেসে ওঠে। বিভিন্ন সময় কলমের মতো একটি স্টাইলাসের অবস্থানের এক্স ও ওয়াই স্থানাঙ্ক কম্পিউটার মেমোরিতে চলে যায়। কাগজে কোনো গ্রাফ বা ছবি এঁকে ডিজিটাইজার বোর্ডে রেখে সেই গ্রাফ বা ছবির উপর স্টাইলাস ঝুলিয়ে তাকে ভিডিও এর পর্দায় দেখানো যায় এবং তার স্থানাঙ্ক কম্পিউটারে ইনপুট করা যায়। এইভাবে একটি ডিজিটাইজার মেশিন কাজ করে থাকে। এরপর তথ্য প্রযুক্তির আরেকটি উপাদান হচ্ছে স্ক্যানার। স্ক্যানার এর অর্থ হচ্ছে যা ডকুমেন্ট বা ছবি স্ক্যান করে। ইহা কোনো ডকুমেন্ট হুবহু সরাসরি গ্রহণকারী ইনপুট যন্ত্র। স্ক্যানার ক্যামেরায় তোলা ছবি, কাগজে মুদ্রিত ছবি বা লেখা স্ক্যান করে সরাসরি কম্পিউটারে সংরক্ষণ করা যায়। এর অসুবিধা হচ্ছে অতিরিক্ত সফটওয়্যার প্রয়োজন হয় ও বেশি মেমোরি লাগে। আমরা এখানে একটি স্ক্যানার যন্ত্র দেখে নিচ্ছি। এরপরে আমরা যদি দেখি যে স্ক্যানার হচ্ছে বিভিন্ন ধরনের আছে, যেমন হ্যান্ডহেল্ড বা পেজ স্ক্যানার। এর আকৃতি ছোট এবং সস্তা, এতে হস্তচালিত স্ক্যান হেড ব্যবহৃত হয়, যা অফিসের কাজে ব্যবহার করা হয়। ড্রাম স্ক্যানার, এর আকৃতি বড়, দামি, উন্নত ছবি ও পেশাদারী মুদ্রণ কাজে স্ক্যানার ব্যবহার করা হয়। তারপরে ফ্ল্যাটবেড অপটিক্যাল স্ক্যানার, ফটোস্ট্যাট মেশিনের মতো দেখতে ও কাজ করতে পারে, এর সবচেয়ে বেশি ব্যবহার হয়। এতে কোনো ডকুমেন্টের সবকিছু কপি বা স্ক্যান করে বাফারে জমা করে, এতে
কাচের সমতল স্বচ্ছ প্লেট ব্যবহার করা হয়। যে ডকুমেন্ট স্ক্যান করতে হবে তা এই প্লেটের উপর স্থাপন করা হয়। স্ক্যানিং শুরু হলে স্ক্যানার হেড প্লেটে রক্ষিত ডকুমেন্টের নিচ দিয়ে প্রবাহিত হয়। এর আলোকউৎস থেকে আলোকরশ্মি ছবির উপর পতিত হয় ও ছবি থেকে প্রতিফলিত আলোকরশ্মি রিডার হেড দ্বারা গৃহীত হয়। পরে প্রয়োজনীয় সফটওয়্যার ছবিকে ডিসপ্লে ইউনিটের স্ক্রিনে ফুটিয়ে তোলে। তবে এখানে যে স্ক্যানারটা দেখতে পাচ্ছ সেটা আমরা অফিস আদালতে বা পার্সোনাল কাজে যেটা ব্যবহার করে থাকি, ছোট সাইজের একটি স্ক্যানার, এটা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আরেকটি উপাদান হচ্ছে প্রজেক্টর। তোমরা দেখবা যে আমাদের কলেজে আসলেও দেখবা প্রতিটি রুমে প্রজেক্টর, অর্থাৎ আমরা যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাসগুলো করে থাকি সেটা প্রজেক্টরের মাধ্যমে প্রজেকশন দেওয়া থাকে, একটি পর্দা থাকে, সেই পর্দার উপরে হয়। এছাড়াও আমরা বিভিন্ন মুভি বা বিভিন্ন ডকুমেন্টারি শো করতেও আমরা প্রজেক্টরটা ব্যবহার করে থাকি। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে যে কোনো তথ্য বিভিন্ন মিডিয়ার সাহায্যে দর্শকের সামনে তুলে ধরা হয়। এর মাধ্যমে কম্পিউটারের কোনো তথ্য টিভি প্রোগ্রাম বা মুভি বড় স্ক্রিনে উপস্থাপন করা যায়। এবার হচ্ছে ওয়েব ক্যামেরা। বর্তমানে এই করোনাকালীন সংকটের সময় ওয়েব ক্যামেরা বা এই কম্পিউটার উপাদানগুলোর সঙ্গে অনেকেই বহুল পরিচিত হয়ে উঠেছে। ওয়েব ক্যামেরা একটি মুভি বা স্টিল ক্যামেরা, এটা মুভিং হতে পারে বা স্টিল হতে পারে, যা সরাসরি কম্পিউটারে জুড়ে দেওয়া হয় এবং ইন্টারনেটের মাধ্যমে যে কোনো স্থানে ছবি পাঠানো যায়। এটি দ্বারা ভিডিও চ্যাট করা যায়। তোমরা দেখবে ল্যাপটপের সামনের উপরের দিকে ছোট করে একটি ওয়েব ক্যাম থাকে। আবার ডেস্কটপ কম্পিউটারে সাধারণত এক্সট্রা একটি আলাদাভাবে একটি ওয়েব ক্যাম লাগানো থাকে। হ্যাঁ, আবার আমাদের ল্যাপটপে যে ওয়েব ক্যামটা থাকে অনেকে রেজুলেশনের কারণে অন্য একটি বড় ওয়েব ক্যাম ব্যবহার করতে পারে। তো এই ছিল ওয়েব ক্যাম। এবার হচ্ছে এমআইসিআর। এটির সঙ্গেও আমরা অনেকেই খুব পরিচিত। এমআইসিআর চেক, এরকম নাম ব্যাংকে গেলে শুনে থাকি, এমআইসিআর চেক, এমআইসিআর চেক, এরকম কথাটা আমরা শুনে থাকি। কিন্তু এইটা অ্যাকচুয়ালি কি? এমআইসিআর এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। আমি আবারও বলছি, এমআইসিআর এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, মানে বাংলা অর্থ দ্বারা চুম্বকীয় কালি লেখা অক্ষর পাঠ করার ইনপুট যন্ত্রকে বলা হচ্ছে এমআইসিআর। বর্তমানে ব্যাংকের জমা, আমরা অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় দেখেছি যে বর্তমানে ব্যাংকের জমা বই, চেক বই ইত্যাদিতে ব্যবহৃত চুম্বক কালি পড়ার জন্য এমআইসিআর ব্যবহার হয়ে থাকে। এমআইসিআর এ ফেরোসোফেরিক, আমরা যারা কেমিস্ট্রির ফেরোসোফেরিক অক্সাইড, যেটা Fe3O4 বলা হয়ে থাকে, এই ফেরোসোফেরিক অক্সাইড আমরা জানি যে আয়রন হচ্ছে চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, তাহলে ফেরোসোফেরিক হচ্ছে একটি চুম্বকীয় অক্সাইড। এই ফেরোসোফেরিক অক্সাইড যুক্ত কালির সাহায্যে লেখা কাগজ শক্তিশালী চুম্বক ক্ষেত্রে রাখলে বর্ণ চুম্বকে পরিণত হয়। এরপর এই বর্ণ চুম্বকগুলো তড়িৎ চুম্বক আবেশ দ্বারা তড়িৎ প্রবাহ উৎপন্ন করে। এই আবিষ্ট তড়িৎ প্রবাহের মান থেকে এমআইসিআর কোন বর্ণ পড়া হচ্ছে তা বুঝতে পারে, কোন বর্ণ পড়া হচ্ছে তা বুঝতে পারে ও কম্পিউটারে তা জমা করে। চুম্বক কালিতে লেখা বর্ণের দুইটি আকৃতি আছে, যথা যুক্তরাষ্ট্রে ব্যবহৃত আকৃতি হচ্ছে E13B এবং ইউরোপে ব্যবহৃত আকৃতি হচ্ছে CMC7। যুক্তরাষ্ট্রের আকৃতিটা হচ্ছে E13B এবং ইউরোপে ব্যবহৃত আকৃতিটা হচ্ছে CMC7। আরেকটি তথ্য প্রযুক্তির উপাদান হচ্ছে রেডিও। বর্তমানে আমরা রেডিওর ব্যবহার প্রায় বিলুপ্তই হয়ে গেছিল, কিন্তু এফএম এর কারণে বর্তমানে রেডিওটা আমাদের কাছে আবার জনপ্রিয় হয়ে উঠেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি শক্তিশালী মাধ্যম হলো রেডিও। মূলত রেডিও কমিউনিকেশন সিস্টেম দ্বারা শব্দকে তড়িৎচুম্বকীয় তরঙ্গে রূপান্তর করে এক স্থান থেকে অন্যত্র পাঠানো হয়। রেডিও কমিউনিকেশন সিস্টেমে বিভিন্ন যন্ত্রপাতি যেমন ট্রান্সমিটার, রিসিভার, অ্যান্টিনা, মাইক্রোফোন, স্পিকার ইত্যাদি যুক্ত থাকে। রেডিও কমিউনিকেশন সিস্টেমে প্রধানত এএম ব্রডকাস্ট, এফএম ব্রডকাস্ট ও মাইক্রোওয়েভ ব্রডকাস্ট নামক পদ্ধতি ব্যবহার করা থাকে। বর্তমানে বহুল জনপ্রিয় হলো এফএম, ফ্রিকোয়েন্সি মডুলেশন রেডিও। আমরা সবাই এফএম নাম শুনে থাকি, এফএম এত ব্যান্ডে, কিন্তু কাউকে যদি হুট করে জিজ্ঞাসা করা এফএম এর পূর্ণরূপ কি, অনেকে আমরা থেমে যাই। তো তোমরা আইসিটি স্টুডেন্ট হিসেবে যেন এটা থেমে না যাও, এই জন্য এফএম এর পূর্ণরূপ হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। এরপরে হচ্ছে রেডিওর আরেকটু যদি দেখি যে সারা বিশ্বের ফ্রিকোয়েন্সি ব্যান্ড সাধারণত 87.5 থেকে 108 মেগাহার্জ এর মধ্যে হয়ে থাকে। বাংলাদেশে রেডিও কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে সাধারণত 3 ধরনের কাজে ব্রডকাস্টিং করা হয়ে থাকে, যথা পাবলিক রেডিও ব্রডকাস্টিং, যেটা বাংলাদেশ বেতার করে থাকে,
কমার্শিয়াল রেডিও ব্রডকাস্টিং, যেটা যেমন আমরা এফএম গুলো শুনে থাকি, রেডিও ফুর্তি, রেডিও টুডে, রেডিও আমার ইত্যাদি। আর কমিউনিটি রেডিও ব্রডকাস্টিং, যেমন ঝিনাইদহের সৃজনী, সীতাকুণ্ডের ওয়াইপিএস ইত্যাদি, এগুলো হচ্ছে কমিউনিটি রেডিও ব্রডকাস্টিং। তথ্য যোগাযোগ প্রযুক্তির আরেকটি উপাদান হচ্ছে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। এতে ভূপৃষ্ঠ থেকে মাইক্রোওয়েভের মাধ্যমে যোগাযোগ হয়। ভূপৃষ্ঠ থেকে 22,000 মাইল দূরের মহাকাশ মণ্ডলের জিওসিনক্রোনাস অরবিটে সর্বদা প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগ হয়ে থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা পৃথিবী, এবং এখান থেকে এই যে স্যাটেলাইট 1, স্যাটেলাইট 2, স্যাটেলাইট 3, এরকম এটা সবসময় পৃথিবীকে প্রদক্ষিণ করছে এবং এর মাধ্যমে যোগাযোগ হয়ে থাকছে। মানুষের পাঠানো যে কোনো মহাকাশ যান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, তাদের বলা হয় কৃত্রিম উপগ্রহ। টেলিফোনে কথা বলা, টেলিভিশনে ছবি দেখা যোগাযোগ উপগ্রহের মাধ্যমে হয়। বায়ু প্রবাহ, ঘূর্ণিঝড়, সাইক্লোন ইত্যাদির পূর্বাভাস দিতে সাহায্য করে আবহাওয়া উপগ্রহ। পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ পৃথিবী পৃষ্ঠের সুস্পষ্ট চিত্র দিতে পারে। সামরিক বাহিনীতে গোয়েন্দা কাজে গোয়েন্দা উপগ্রহ ব্যবহার করা হয়। নৌ পরিবহন উপগ্রহ, গাড়ি, সামুদ্রিক জাহাজ, বিমান এদের অবস্থান সঠিকভাবে নির্ণয়ে সাহায্য করে থাকে। জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহে রাখা টেলিস্কোপ মহাবিশ্ব সম্পর্কে বিভিন্ন তথ্য জ্যোতির্বিজ্ঞানীদের দিয়ে থাকে। এরপরে আমাদের আরেকটি তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদান হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যার সাহায্যে সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে ফুল ডুপ্লেক্স বা দ্বিমুখী টেলিযোগাযোগ করা হয়ে থাকে। ফুল ডুপ্লেক্স অর্থাৎ আমরা যখন মোবাইলে কথা বলি তখন দুজনেই সমানভাবে আমরা কথা বলতে পারি, এটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স। প্রতি মোবাইল ফোনে রিচার্জেবল ব্যাটারি থাকে যা ফোনকে কাজ করার শক্তি যোগায়। ইনপুট করার জন্য কিপ্যাড থাকে, তবে বর্তমানে টাচ স্ক্রিনেও ইনপুট দেখা যায়। সব ফোনে সিম কার্ড অথবা রিম কার্ড ব্যবহার করা হয়। প্রতি মোবাইল সেটে একটি একক IMSI নাম্বার থাকে, এতে ডেটা বা ফাইল সংরক্ষণ বা স্থানান্তর করা যায়। পোর্টেবিলিটি বা মোবিলিটির সুবিধায় স্থান পরিবর্তন অবস্থায় নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপন করা যায়। SMS, MMS সার্ভিস আদান প্রদান করা যায়। এরপর আসি ডিজিটাল টেলিফোন। ডিজিটাল ইলেকট্রনিক ব্যবহার করে টেলিফোন সার্ভিস ও সিস্টেমের সুবিধা সম্বলিত ফোনই হচ্ছে ডিজিটাল টেলিফোন। 1960 সালে কোর নেটওয়ার্ক ব্যবহৃত হয়ে অ্যানালগ টেলিফোনের স্থান দখল করে ডিজিটাল টেলিফোন। ডিজিটাল টেলিফোনের সুবিধা হচ্ছে অ্যানালগ ফোনের চেয়ে ডিজিটাল টেলিফোনের দক্ষতা অনেক বেশি। ডিজিটাল সিস্টেমে RF ট্রান্সমিটার পাওয়ার হ্রাস করে। RF মনে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। আন্তর্জাতিক ও ওয়াইড এরিয়ার রোমিং সুবিধা অনেক বেশি, খরচ অনেক কম, এর নিরাপত্তা ও প্রাইভেসি অনেক বেশি, পরিবেশ বান্ধব ও দীর্ঘ সময় ব্যবহারও নষ্ট হয় না। তো এই ছিল শিক্ষার্থী আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদান, এবং আজকের ক্লাস আমরা নতুন আর টপিকস নিয়ে আলোচনা করব না। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। তোমাদের কিছু হোমওয়ার্ক আমি দিচ্ছি, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, যেমন কম্পিউটার কি, রেডিও কি, তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদান সমূহ কি কি, ডিজিটাল টেলিফোনের সুবিধা সমূহ কি কি, আবার প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো কি কি, আকার বা কাজের ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারের শ্রেণী বিভাগ, এগুলো সবই কিন্তু আলোচনা করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটি তোমাদেরকে ভালো লেগেছে এবং এতক্ষণ তোমরা ধৈর্য সহকারে এবং মন দিয়ে ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আবারও রসায়ন অথবা তথ্য প্রযুক্তি যে কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, বাসায় থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।